ওয়েলকাম টু বাংলা ভূত এফএম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি বাংলা ভূত এফএমের আরও একটি নতুন পর্বে। আপনারা শুনছেন এপিসোড নাম্বার 31। সাথে আছি আমি RJ শিহাব। আপনারা দেখছেন বাংলা ভূত এফএম। প্রতিদিনের মতো বাংলা ভূত এফএম আবারও ফিরে এসেছে শিহরণ জাগিয়ে দেওয়ার মতো রহস্যের মায়াজালে ঘেরা তিনটি ঘটনা নিয়ে। ঘটনা বললে ভুল হবে, বলতে হবে বাস্তব নজির। যাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছে তারা 100% সিউরিটি দিয়ে বলেছে এই ঘটনাগুলো একদমই সত্য। হয়তোবা তাদের সাথে ঘটেছে অথবা তাদের দেখা কারোর সাথে ঘটেছে। তবে ঘটনাগুলোকে সত্য হিসেবে গ্রহণ করার জন্য বাংলা ভূত এফএম টিম কিংবা আমি আপনাদেরকে কখনোই বাধ্য করব না এবং জোরাজুরি করব না। এই ঘটনাগুলোকে সত্য হিসেবে গ্রহণ করা না করা পুরোপুরি আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তাই এটা আপনাদের উপরই ছেড়ে দিলাম। যদি ঘটনাগুলোকে সত্য হিসেবে গ্রহণ করতে ইচ্ছে নাই হয়, তবে জাস্ট এন্টারটেইনমেন্টের পারপাস হিসেবে ঘটনাগুলোকে শোনার জন্য আপনাদের অনুরোধ করব। তাহলে আমরা এখন কথা না বলে আমাদের প্রথম ঘটনায় চলে যাব, এবং ঘটনাগুলো ভালো লাগলে একটি সাবস্ক্রাইব আপনাদের কাছে পাওনা থাকবে। তাহলে চলুন আমরা আমাদের প্রথম ঘটনাটিতে চলে যাচ্ছি। ঘটনাটি লেখক যেভাবে লিখেছেন আমরা আপনাদেরকে সেভাবেই পড়ে শোনাচ্ছি। বেশ কিছুদিন আগের বিশেষ এক মুহূর্তের স্মৃতিচারণ। সে রাতে পাশের শহরে এক পরিচিতের আবাসস্থলে গিয়েছিলাম কোনো এক পারিবারিক ব্যাপারে। শেষ পর্যন্ত বেরোতে বেরোতে 11টা বেজে যায় রাত। বাইরে বের হয়ে অনুভব করি আকাশের অবস্থা আশঙ্কাজনক। যে কোনো মুহূর্তে আকাশ ফেটে ঝরতে পারে জলধারা অর্থাৎ বৃষ্টি। বাসে উঠে অর্ধেক রাস্তায় আসতেই বাস নষ্ট হয়ে গেল। বাসওয়ালা অনুরোধ করলেন যেন অন্য কোনো বাহনে আমরা উঠে পড়ি। আমি আর কোনো কথা না বাড়িয়ে গন্তব্যের দিকে এগোতে শুরু করলাম। আমার কাছে এই শহরে যেন দুটো সম্পূর্ণ বিচ্ছিন্ন ভিন্ন প্রতিচ্ছবি বিদ্যমান, একটা অপরটার একদমই বিপরীত। দিনের বেলায় শত কোলাহলপূর্ণ একটা ছোট জায়গা, যেখানে চোখ বোলালেই গোনা যাবে সহস্র মানুষের আনাগোনা, অথচ একই জায়গায় রাত বাড়তে থাকার সঙ্গে পাল্লা দিয়ে পাল্টাতে থাকে নিজের সেই অতি চেনা অবয়ব। হয়ে যায় অচেনা, অদ্ভুত, অতিপ্রাকৃত এবং রহস্যময় একটা জায়গা। বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও আশেপাশে কোনো বাহন দেখা পাচ্ছিলাম না। সেই অবধি উপায় না পেয়ে বাকি পথ হেঁটে যাওয়ার সিদ্ধান্তে উপনীত হই। সময় ও কায়িক শ্রম বাঁচাতে শর্টকাটের একটা রাস্তাও খুঁজে নেই ম্যাপ দেখে। শহরটা তখনও আমার অতি চেনা হয়নি, অচেনাও না আবার, ঠিক মাঝামাঝি অবস্থায়। সেই আধো চেনা শহরে বৃষ্টিতে ভিজে নিজের চেনার পরিধি বাড়াতে নতুন রাস্তায় এক্সপ্লোর করতে ভালোই লাগবে, তাই বেরিয়ে পড়লাম। ওদিকটার চারপাশে বাসাবাড়ি খুব একটা নেই, শহরের উন্নয়নশীল দিকে যেমন হয় আর কি। কিছু ফাঁকা জমির মতো প্লট, তারপর কিছু আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, কিছু কমপ্লিট বিল্ডিং, আর আবার কিছু প্লট, এমন আর কি। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে রাস্তার পাশে একটা বিড়ালে চোখ পড়ে। মনে হলো হয়তো কোনো বাহনের সঙ্গে আঘাত পেয়ে পড়ে আছে। আমি বিড়াল এড়িয়ে কিছুটা সামনে চলে গেলেও আমার মন যেন ঠিক সায় দিচ্ছিল না। ফিরে আসলাম সেই বিড়ালের কাছে। কালো কুচকুচে শরীরে সোনালী রঙের একটা ডোরাকাটা একটা বাচ্চা বিড়াল। শরীরে আঘাতের চিহ্ন নেই, তবে বেশ ধীরে চলছে তার শ্বাস প্রশ্বাস। বৃষ্টিতে ভিজে চুপচুপে অবস্থা। কি ভেবে যেন আমি ওটাকে হাতে ধরে কুলের সাথে লাগিয়ে বাসার পথে চলতে লাগলাম। বাসায় ফিরে ভাবলাম এবার কি করবো এই বিড়ালটাকে নিয়ে। আমি গা মুছে স্যালাইন মেশানো পানি সঙ্গে মাছ সেদ্ধ তৈরি করলাম। মুখের কাছে খাবার দেওয়ার পর বিড়াল নিজে থেকেই খেতে শুরু করলো খাবারটা। খাবার দিয়ে আমি ওয়াশরুমে গেলাম শাওয়ার নিতে। আধ ঘন্টা পর বেরিয়ে দেখি বিড়ালটা নেই, খাবারও নেই। ভাবলাম খেয়ে কিছু ভালো অনুভব করায় হয়তো চলে গেছে কোনো ফাঁকা দিয়ে। মাথা থেকে ঝেড়িয়ে ফেললাম ব্যাপারটা। এর কিছুদিন পর এক দুপুর থেকে হুট করে আমার জ্বর পেল।
বাসায় ফিরে শাওয়ার না নিয়েই বিছানায় গা এলিয়ে দিলাম। জ্বর বাড়তে থাকলো। বাসায় নেই আর কেউ, নেই ওষুধ। কি করব বুঝে উঠতে পারছি না। মাথা কাজ করছিল না। আমি পড়ে পড়ে ঘুমাচ্ছি, মাঝে চোখ খুলছি আবার ঘুমিয়ে পড়ছি। এভাবে কতক্ষণ চলল জানি না। শুধুই অনুভব করতে পারছিলাম জ্বরে আমার শরীর পুড়ে যাচ্ছে। সে রাতেও বাইরে খুব বৃষ্টি, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর ঘরের বিদ্যুৎ তো ছুটিতে আছে। অর্থাৎ ঘরে কারেন্ট নেই আর কি। ঘড়ির কাঁটা কটা উপলব্ধি করতে পারছিলাম না। হবে হয়তো শেষ রাত। তখনও জানালা দিয়ে হুটহাট বিদ্যুৎ চমকানোর হালকা আলো আসছে। একবার আধো খোলা চোখে খেয়াল করলাম রুমের দরজার সামনে একটা বিড়াল দাঁড়িয়ে আছে। সেই কদিন আগের কালোতে সোনালি ডোরাকাটা বিড়ালটা। বিড়ালটা এরপর সোজা বিছানায় লাফিয়ে আমার মাথার কাছে এসে গুটিসুটি মেরে শুয়ে থাকলো। আমি মৃদু হেসে ঘুমের রাজ্যে জ্ঞান হারালাম। শেষ চেতনায় ভাবছিলাম হয়তো এ আমার কল্পনা। জ্বরে মানুষ অনেক কিছুই তো অনুভব কল্পনা করে। মানুষ কল্পনা করে বললে ভুল হবে, যেন কল্পনারাই চোখের সামনে এসে ধরা দেয়। যেমনটা একটু আগে দেখছিলাম। আমার এক মামা এসেছেন আমার জন্য খাবার নিয়ে। মামা খাবার নিয়ে আসা অবিশ্বাস্য না, যদি না সে জীবিত থাকতো। কিছুক্ষণ পর ঘুম ভাঙলে দেখতে পাই বাইরে আলো ফুটে গেছে। শরীর ফুরফুরা। শেষ রাতের মৃত্যু পথযাত্রী আমার সেই ভয়ঙ্কর জ্বরের রেশ মাত্র নেই। বেশ চমৎকার হলাম আমি। ঔষধ ছাড়া অমন অসুস্থতা এত দ্রুত হুট করে ভালো হওয়ার নয়। এর থেকে বেশি চমৎকৃত হলাম বন্ধ ঘরে একজোড়া অচেনা জুতো ও একটা বিড়ালের ৪ পায়ের কাদা মিশ্রিত ছাপ দেখে। ঘটনার বাকি অংশটুকু না হয় একটু রহস্যই থেকে যাক। বাকি ঘটনা না হয় কোনো অন্য একদিন বলবো। আজকে এটুকুই জানালাম। আশা করি আমার গল্পটি আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড দিবেন। যদি ভালো লাগে ঘটনাটা শেয়ার দিবেন প্লিজ। এবং এই ঘটনা পুরোপুরি সত্য, আমার বানানো নিছক কোনো কল্পনা নয়। এটা আমার সাথে ঘটেছে, তাই শেয়ার করলাম। গল্পটি লিখেছেন মেহবুব চৌধুরী মুগ্ধ। নাম দিয়েছেন মায়াবী প্রহর। ঘটনাটি আপনাদের কেমন লাগলো দর্শক শ্রোতা কমেন্ট করে কিন্তু জানাবেন। ঘটনাটি পার্সোনালি আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। যদিও একটু ফ্যান্টাসি টাইপের মনে হয়েছে, তাও ঘটনা সত্যি হতেই পারে। তবে ঘটনাটা তো সত্য হতেও পারে। হতেও পারে আবার নাও হতে পারে। তবে আমরা এই ঘটনাটিকে আমরা জাস্ট এন্টারটেইনমেন্ট এর পারপাস হিসেবেই গ্রহণ করছি। প্লিজ জানাবেন ঘটনাটি আপনাদের কেমন লাগলো। এখন আমরা আমাদের দ্বিতীয় ঘটনাটির দিকে অগ্রসর হচ্ছি। দ্বিতীয় ঘটনাটি লেখক যেভাবে লিখেছেন আমরা ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। এই ঘটনাটি আমার বাবার কাছ থেকে শোনা। ঘটনাটি অনেক আগের। তখন আমার বাবার বয়স ছিল ১৫ বছর। সালটা ১৯৮৫। আমার বাবা ছিলেন অনেক সাহসী। তিনি এবং তার এক বন্ধু যার নাম ছিল শিলু প্রায় মাঝরাতে উঠে কুষ্টিয়ার আলমডাঙ্গা শ্মশানের পাশে পুকুরে মাছ ধরতে যেতেন। কোনোদিন তেমন কিছু ঘটতো না। কিন্তু একদিন তারা শ্মশানে যাওয়ার পর এক বৃদ্ধ মহিলা তাদের মাছ ধরতে নিষেধ করলেন। কারণ জিজ্ঞেস করলে তিনি কিছুই বললেন না। তারা বৃদ্ধ মহিলার কথার তোয়াক্কা না করে মাছ ধরতে চলে গেল। সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু কিছুক্ষণ পরে শিলু বাবাকে বলল যে তারা দুইজন দুই দিকে গিয়ে আলাদা আলাদা ভাবে মাছ ধরবে। বাবা প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়েই গেলেন। কিছুক্ষণ মাছ ধরার পর বাবা টের পেলেন যে কেউ যেন চিৎকার করছে। প্রথমে ভাবলেন এটা তার মনের ভুল। পরে খেয়াল করে বুঝতে পারলেন এটা তো শিলুর চিৎকার। তিনি দৌড়ে সেখানে গিয়ে দেখলেন যে শিলু পানিতে ডুবে যাচ্ছে। কিন্তু বাবা জানতেন যে শিলু তো সাঁতার কাটতে পারে, তাও কিভাবে ডুবে যাচ্ছে। কিছু না ভেবেই তিনি পানিতে লাফ দিলেন শিলুকে বাঁচানোর জন্য। কিন্তু শিলুকে টেনে উপরে তুলাই যাচ্ছিল না। মনে হচ্ছিল কেউ ওর পা টেনে ধরে নিয়ে যাচ্ছে। তাও কোনোভাবেই তাকে উপরে তুলে নিয়ে আসলেন। তারপর সেই জায়গা থেকে তারা চলে গেল, কিন্তু যাওয়ার আগে দেখলো যে তারা যেসব মাছ ধরেছিল সেসব মাছ উধাও হয়ে গেছে। সে রাতে তারা সেখান থেকে চলে গেল। তার কিছুদিন পর তারা আবার মাছ ধরার পরিকল্পনা করলো এবং পরিকল্পনা অনুযায়ী গভীর রাত হতেই বেরিয়ে পড়ল। সেদিন
সেখানে গিয়ে দেখলো সেই বৃদ্ধ মহিলাটি আজও সেখানে বসে আছেন। আজকেও সেই বৃদ্ধ মহিলাটি শ্মশানে যেতে নিষেধ করলেন, কিন্তু তারা আজও তার কথা মানল না। তারপর তারা মাছ ধরা শুরু করলো এবং দুজন দুদিকে চলে গেল। আজও মাছ ধরার সময় বাবা একটা চিৎকার শুনতে পেলেন। চিৎকার শুনেই বাবা শিলুর কাছে ছুটে গেলেন এবং গিয়ে দেখলেন শিলু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। বাবা শিলুর মুখে পানি দেওয়ার কিছুক্ষণ পর শিলুর জ্ঞান ফিরে এলো। সে বাবাকে বলল যে এই জায়গা থেকে যত দ্রুত সম্ভব বাড়ি যেতে হবে। তাই বাবা দেরি না করে শিলুকে নিয়ে দ্রুত জায়গাটি ত্যাগ করলেন। পরে শিলু খুলে বলল কেন সে অজ্ঞান হয়ে গিয়েছিল। শিলু যখন একবার জাল ফেলে মাছ উঠাচ্ছিল, তখন সেই বৃদ্ধ মহিলাটি সেখানে এসে মাছ চেয়েছিল, কিন্তু শিলু মাছ না দেয়ায় বৃদ্ধ মহিলাটি রাগ করে চলে যায়। আর যাওয়ার আগে কি যেন বলে যায়, যা শিলু শুনতে পায়নি, কিন্তু মুখ নাড়াতে দেখেছে। শিলু তখন আবার মাছ ধরার জন্য যখনই জাল ফেলতে যাবে, তখনই সে দেখতে পায় যে তার থেকে একটু দূরে একজোড়ো লাল চোখ তার দিকে তাকিয়ে আছে। শিলুর হাত পা তখন নাড়াচাড়া করা বন্ধ হয়ে গেছে, নাড়াচাড়া করতে পারছে না। আস্তে আস্তে সেই চোখ দুটোই তার কাছে আসে এবং দেখা যায় সেটা এক ভয়ঙ্কর মহিলার চেহারা, যার চেহারার মাংস যেন আগুনে ঝলসে গেছে এবং মাংসগুলো ঝুলে আছে, খসে খসে পড়ছে। চোখ দুটো অনেক বড় বড়। সে নাকি শিলুকে একটা থাপ্পড় মারে, যার ফলে শিলু চিৎকার করে বেহুশ হয়ে পড়ে যায়। তারপরের দিন শিলুর প্রচুর জ্বর আসে, আর তার ১ সপ্তাহ পরে শিলু মারা যায়। তারপর আশ্চর্যজনকভাবে শিলু এক রাতে বাবাকে স্বপ্নে বলেছিল ওই শ্মশানে আর না যেতে। তার কথা মতো বাবা আর ওই শ্মশানে কখনোই যাননি। পরবর্তীতে আর কোনো সমস্যাও হয়নি এই সম্পর্কে। এটি একটি সত্য ঘটনা, নিছক কোনো বানানো ঘটনা নয়। আমি আমার বাবার কাছ থেকে শুনেছি। তো জানি না আপনারা এই ঘটনাটিকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না। তবে যেহেতু আমার জানি না আপনারা এই ঘটনাটিকে সত্য হিসেবে গ্রহণ করবেন কি করবেন না। তবে এই ঘটনাটি আমার বাবার কাছ থেকে শোনার পর আমি ভাবলাম আপনাদের পেজে যেহেতু অনেক ভালো, ভালো গল্প শেয়ার করা হয়, তাই এই গল্পটিও শেয়ার করি। আশা করি আমার গল্পটি সিলেক্ট হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যিনি গল্পটি লিখেছেন তার নাম হচ্ছে মোহাম্মদ সিফাত। তিনি গল্পের নাম দিয়েছেন শ্মশান। আপনার এই অসাধারণ গল্পটি আমাদের বাংলা ভূত এফএমকে সেন্ড করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আপনার ঘটনাটি আমরা সিলেক্ট করেছি। আশা করি ভবিষ্যতে এমনই আরো ঘটনা আপনি শেয়ার করবেন। তবে ঘটনাগুলোকে যদি আরেকটু ডিটেইলফুল ভাবে লিখতে পারেন, তাহলে আমাদের জন্য পড়তে আরেকটু সুবিধা হতো এবং আমাদের দর্শক যারা আছেন তারাও একটু শুনে মজা পেতেন। আশা করি আমাদের দর্শকদের ঘটনাটি ভালোই লেগেছে। আপনাদের কেমন লাগলো ঘটনাটি একটু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমরা এখন আমাদের একদম সর্বশেষ ঘটনার দিকে চলে এসেছি। এই ঘটনাটি একটু বড় এবং এই ঘটনার ভেতরেই কিন্তু প্রায় অনেকগুলো ছোট, ছোট ঘটনা লুকিয়ে আছে। অর্থাৎ এই ঘটনাটি ফুললি ডিটেইলড একটা ঘটনা। তো ঘটনাটা আমি পড়লেই আপনারা বুঝতে পারবেন, শুনেই বুঝতে পারবেন ঘটনাটি, এবং এর মধ্যে কিন্তু অনেক রহস্য রয়েছে। তো প্রতিটি ঘটনা শুনবেন, শোনার পর আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা নিজেই পেয়ে যাবেন। তো শুরু করছি আমাদের আজকের সর্বশেষ এবং তৃতীয় ঘটনা। প্রায় ১০০০ বছরের পুরনো একটি দিঘি নিয়ে অনেকগুলো ঘটনা যা আমি আমার নানার কাছ থেকে শুনেছিলাম। দিঘিতে আমার নানা কাজ করতেন, মানে দিঘিতে রাতে পাহারা দিতেন আর মাছকে খাবার দিতেন। ঘটনাগুলো প্রায় ৩০ কিংবা ৪০ বছর আগের হবে। তো প্রথম ঘটনাটি বলি। ঘটনাটি আমি একটু ভেঙে ভেঙে আপনাদের সাথে ঘটনাগুলো শেয়ার করব, কারণ একটি ঘটনা নয়, একাধিক ঘটনাই ঘটেছে। ঘটনা নাম্বার ১। ঘটনাটি আমার নানার এক ভাইয়ের সঙ্গে ঘটেছিল। তিনি আর আমার নানা এক আত্মীয়ের বাসা থেকে রাত প্রায় ১২টার দিকে বাসায় আসছিলেন। সে রাতে বৃষ্টি হওয়ার কারণে তাদের বাসায় আসতে দেরি হয়। রাস্তাটা ছিল সেই দিঘির পাশ দিয়ে। দিঘিটার কোনো উঁচু পাহাড় ছিল না, পাড়টা ছিল জমির সাথে সমান। তারা দিঘির পাশ দিয়ে আসছিল। দিঘির পাশ দিয়ে আসার সময় তারা খেয়াল করলো নালা দিয়ে বৃষ্টির পানি নামছে আর দিঘি থেকে অনেক মাছ নালাতে উঠে আসছে।
অনেকগুলো মাছ দেখে আমার নানার ভাই বললেন, চল চল মাছ ধরি গিয়ে। তখন আমার নানা বললেন, না, চলেন বাসায় যাই। বড় ভাই ছিলেন তো তাই আর কি। এই জায়গাটা ভালো না, এই দিঘিটা কিন্তু ভালো না। আর অনেক রাত হয়েছে, বাড়িতে যাই, চলেন, আমার কথাটা শোনেন। এখানে বলে রাখা ভালো, আমার নানা যেমন সাহসী এবং ধার্মিক ছিলেন, তেমনি ওনার ভাইও ধার্মিকও ছিলেন, সাথে সাহসীও। তখন তিনি বললেন, আরে কিছুই হবে না, আমি ভয় পাই না, তুই যা। তখন তিনি আমার নানার কথার পাত্তা না দিয়ে সাহসের বলে মাছগুলো ধরতে যান। আর আমার নানা তখন বাড়িতে চলে আসেন। দিঘি থেকে আমার নানাদের বাড়ি ছিল 5 থেকে 7 মিনিটের রাস্তা। আমার নানা বাসায় এসে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরবেলায় আমার নানাকে ওনার ভাবি ডাকতে থাকেন। তখন তিনি তাদের বাড়িতে যেয়ে দেখেন ওনার ভাই কাদামাটিতে পুরো শরীর মাখানো, আর তার অবস্থা খুব খারাপ। তখন তাকে গোসল করানো হয়। তারপর তিনি তার সাথে ঘটে যাওয়া ঘটনা সবাইকে বলেন। গত রাতে আমার নানা চলে আসার পর তিনি একলা মাছ ধরতে যান। কিছু সময় মাছ ধরার পর তিনি খেয়াল করলেন যে হঠাৎ দিঘির মধ্যে একটা ঘূর্ণিঝড়ের মতো বাতাস শো শো শব্দ করে তার দিকে এগিয়ে আসছে। কিন্তু কোনো দিকে তো বাতাস নেই। তিনি বিষয়টা বুঝতে পারেন, কিন্তু তিনি সেখান থেকে নড়েননি, সেখানেই ছিলেন। তার মনের মধ্যে চিন্তা হলো যে জিনিসটা কি সেটা তিনি সেখান থেকে দেখবেন। সেই বাতাসটা আসতে আসতে তার সামনে এসে পড়ে, আর সেটা একটা সশরীরে জিনে রূপান্তর হয়। তিনি তখন বললেন, কে তুই? তখন জিন বলে, আমি এই জায়গার মালিক, যে জায়গা থেকে তুই মাছ ধরছিস। আর তোর সাহস তো কম না, তুই আমার সামনে থেকে আমার মাছ নিয়ে যাবি? তারপর আবার তিনি বললেন, এই মাছগুলোতে তোর নাম লেখা আছে নাকি? আমার নানার ভাই বললেন আর কি। তারপর তাদের মধ্যে তর্কাতর্কি হয়, আর পরে তাদের মাঝে লড়াইও হয়। নানার ভাই উনি খুব সাহসী আর ধার্মিক ছিলেন এবং তিনি অনেক কিছু জানতেন। তার মাঝে নাকি অনেকক্ষণ পর্যন্ত লড়াই হয়। শেষে তিনি সেই লড়াই হেরে যান। সেই সুযোগে সে জিন তাকে কাদামাটিতে গলা টিপে দিয়ে চুবিয়ে রাখে। তারপর তিনি অজ্ঞান হয়ে যান এবং জ্ঞান হারান। ভোরবেলা ঝিরঝির বৃষ্টি হওয়ার কারণে তার জ্ঞান ফিরে। তখন তিনি কোনোভাবে বাড়িতে আসেন, এসে সবাইকে এই ঘটনাটি জানান। পরবর্তীতে সেই সকালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কি আশ্চর্যকর, তাই না? ঘটনাটা আমাদের শোনানোর পরই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হলো। এই ঘটনাটির পর আমার নানা অনেকটাই ভেঙে পড়েছিলেন, কারণ তার এই ভাইটা তার খুব আপন এবং কাছের ছিল। বেশিরভাগ সময় নানা ভাই তার আমার এই নানার সাথেই, অর্থাৎ আমার নানা ভাইয়ের এই ভাইয়ের সাথেই ঘুরতেন ফিরতেন। তো যাই হোক, দ্বিতীয় ঘটনাটির সাথে আপনাদেরকে এখন পরিচয় করে দিয়ে আরেকটি ঘটনা ঘটেছে। আমার নানা তখন সেই দিঘিতে কাজ করতেন। বর্ষার এক মৌসুমে দিঘির পানি কমানোর জন্য এক রাতের বেলা আমার নানা আর তার এক ভাতিজা পানি সেচের জন্য মেশিন সেট করেছিলেন। তারা তাদের মতো করে কাজ করছিলেন, তবে তখনও পানি সেচ শুরু করেননি। হঠাৎ নানার ভাতিজা দেখলেন যে এক বড় একটা তেলাপিয়া মাছ জমিতে লাফাচ্ছে। সেই দেখে তিনি নানাকে ডাক দিয়ে বললেন, চাচা দেখো দেখো, অনেক বড় একটা মাছ, মাছটা ধরি চলো চাচা। তখন নানা দেখে আসলেন একটা মাছ। নানা তখন বললেন, আরে বোকা, ওটা তো মাছ না, ওটা অন্য কিছু, তুই এই দিকে চলে আয়। মাছ শুকনো জায়গায় কিভাবে আসবে রে, তুই তাড়াতাড়ি এদিকে চলে আয়। তারপর আর আমার নানা ভাইয়ের সে ভাতিজার সাথে কিছু ঘটেনি, তবে সেদিন রাতে স্বপ্নে তিনি দেখেন আমার সেই নানা ভাইয়ের ভাতিজা তাকে বলে, সেই জিনটি এসে, এবারের মতো বেঁচে গেলি রে, তোর ভাগ্যটা অনেক ভালো, পরের বার যদি পাই আর বেঁচে ফিরতে দিব না তোকে, আর না।
তো আরেকটি ঘটনা ঘটেছে, সে ঘটনাটিও শুনে যান। ঘটনা ২ এর মতো কোনো এক বর্ষার মৌসুমে দিঘির পানি কমানোর জন্য পানি সেচের ডিজেল মেশিন সেট করা হয়। মনে করছেন ঘটনা ২ এর মতো বললাম, তাহলে কি বানিয়ে ঘটনাটি বলছি? না। এখন ঘটনাগুলি একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত হলে আমার আর কি করার আছে বলুন? তো যাই হোক, গল্পে ফিরে আসি। কাজটা দিনের বেলায় করা হয়েছিল কারণ সেই দিন আমার নানা অসুস্থ ছিলেন। সেই দিন শুধু তার ভাতিজাই কাজ করেছিল। দিনের বেলা সব কাজ করে রাতে মেশিন চালু করে পানি সেচের জন্য। আর দিঘির পাড়েই একটা টংঘর বানানো ছিল রাতের পাহারা দেয়ার জন্য। সেটাই তিনি ঘুমান, অর্থাৎ আমার নানার ভাতিজা। হঠাৎ মাঝরাতে কারো ডাকাডাকিতে তার ঘুম ভেঙে যায়। বাইরে গিয়ে দেখেন কেউ নেই। তিনি ভয় পেয়ে আবার টংঘরে ঢুকে পড়লেন। কিছুক্ষণ পর তিনি বাইরে কারো দৌড়ানোর আওয়াজ শুনতে পান। কিছুক্ষণ পর আবার বাইরের শুয়োরের আওয়াজ শুনতে পান। এই মাঝে হঠাৎ অঝোরে ধারার বৃষ্টি শুরু হয়, কিন্তু কোথাও তো কোনো মেঘ ছিল না। শুধু সেই টংঘরের উপরেই বৃষ্টি হচ্ছিল। আসলে সেই টংঘরে হারিকেন জ্বালানো ছিল। সেটা নিভানোর জন্য এমন বাতাস আর ঝড় হচ্ছিল। একসময় সেই শুয়োরটি টংঘরের দরজাটা ধাক্কা দিতে শুরু করে। তিনি তিনি অনেক চিৎকার করে অনেককেই ডাকছিলেন, কিন্তু কেউ তার ডাক শুনতে পায়নি। তিনি এত কিছু সহ্য করতে না পারে সেখানে অজ্ঞান হয়ে যান। পরের দিন সকালে দিঘির মালিকের ডাকে তার জ্ঞান ফিরে। পরে তিনি সেই রাতের সকল ঘটনা তার পরিবার আর আমার নানাকে জানান। এখন ঘটনা নাম্বার ৪ ও শোনেন, এবং এটি শেষ ঘটনা। আমার নানা ৫ ওয়াক্ত নামাজ পড়তেন সব সময়। তিনি এক রাতে ইশার নামাজ আদায় করার জন্য টং থেকে নেমে অজু করার জন্য দিঘির ধারে আসেন। তিনি যখন অজু করার জন্য দিঘির পাড়ে বসবেন, এমন সময় হঠাৎ তার সামনের দিক থেকে একটা সবুজ রঙের আলো তার মাথার উপর দিয়ে দ্রুত পিছনে যায়। তিনি মনে মনে ভাবলেন, হয়তো এখন যদি তিনি অজু করতে বসেন তাহলে সেই জিনিসটা হয়তো পিছন থেকে তাকে আক্রমণ করতে পারে। তাই তিনি অজু না করে কিছুক্ষণের জন্য আবার টং ঘরে চলে যান। সেই দিঘি নিয়ে অনেকেই অনেক কথা বলে। শুনেছি আগের দিনে নাকি রাতের বেলা অনেক বড় বড় মাছ ভেসে উঠত দিঘিতে। দিঘির পাশে একটা বাঁশঝাড় আছে। রাতের বেলায় সেটার মাঝে আগুনের মতো অনেক আলো উড়ে বেড়াতো। সেই দিঘি কখনো নাকি শুকানো যায় না। অনেক চেষ্টা করেছেন অনেকেই, তবে দিঘিকে কখনো শুকানো সম্ভবই হয়নি। ঘটনাটি আমার নানা ভাইয়ের কাছ থেকে শোনা, এবং ঘটনাটি প্রায় অনেকদিন আগেই শুনেছিলাম। ঘটনা আপনাদের আপনাদের ঘটনাগুলো শুনতে শুনতে মনে হলো, কেননা আমার নানা ভাইয়ের সাথে ঘটা ঘটনাগুলি আপনাদের সাথে শেয়ার করি। যদি আমার সাথে কখনো কোনো ঘটনা ঘটে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ঘটনাটি আপনারা শেয়ার করবেন আপনাদের ইউটিউব চ্যানেল, অর্থাৎ বাংলা ভূত এফএম-এর ইউটিউব চ্যানেলটিতে, এবং অপেক্ষায় থাকবো কিন্তু। এই গল্পটি লিখেছেন মোহাম্মদ আবু নাঈম। গল্পের নাম দিয়েছেন রহস্যময় দিঘি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম চমৎপ্রদ এবং একদম ডিটেইলফুল ঘটনাটি আমাদেরকে শেয়ার করার জন্য। এরকম ডিটেইলে ঘটনাগুলো পাঠালে ঘটনাগুলো পড়তে এবং আমাদের দর্শকের শুনতে অনেক ভালো লাগে। আশা করি ভবিষ্যতে এরকম অনেক ঘটনাই আপনি শেয়ার করবেন। তবে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এই ঘটনা শেয়ার করবেন, প্লিজ ঘটনাগুলো যাতে সত্য হয়। বানানো নিছক কোনো ঘটনা শেয়ার করবেন না। তাহলে আমাদের যে সিরিজ আছে সত্য ঘটনা, এটার কিন্তু মিসলিড হতে পারে, অথবা আমাদের এখানে কিন্তু প্রবলেম হতে পারে, অথবা আপনার পরবর্তীতে কিন্তু আপনার ঘটনাগুলো আর আমরা অ্যাকসেপ্ট করব না, পরবর্তী ঘটনা সত্য হলেও। এখন ঘটনাগুলো শোনার পর আপনাদের কেমন মনে হলো দর্শকরা, বন্ধুরা? প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার তো ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, তবে আপনাদের মতামতটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনারাই হচ্ছেন শ্রোতা। আপনাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং ঘটনার কোন অংশগুলো আপনাদের সবচেয়ে বেশি ভয়ানক মনে হয়েছে বা রহস্যের মনে হয়েছে, বা আপনাদের সাথে কারো সাথে কি এরকম কখনো কোনো ঘটনা ঘটেছে কিনা, যদি ঘটে থাকে আমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।
দেখা হবে পরবর্তী সিরিজে আরো লোমহর্ষক, গা শিউরে ওঠার মতো সব রহস্যের মায়াজালে ঘেরা ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা ভূত এফএম এর সঙ্গেই থাকবেন।